নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 14ই মে 2026 দুপুরবেলা কলকাতা হাইকোর্টের চত্বরে এমন এক রাজনৈতিক উত্তেজনা দেখা গেল যা ভারতের আইনি ইতিহাসে বিরল। চোর চোর স্লোগান দেওয়া হলো যাকে, তিনি মাত্র 5 দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। এরকম ঘটনা ইতিহাসে আজ পর্যন্ত দেখা যায়নি। পোস্ট পোলস ভায়োলেন্স সংক্রান্ত একটি মামলায় আইনজীবীর পোশাকে মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন এবং তারপর যা ঘটনা ঘটেছে যা ইতিহাসে কখনো ঘটেনি। বার কাউন্সিলের তরফ থেকে একটি বড় নোটিশ মমতা ব্যানার্জিকে পাঠানো হয়েছে এবং লয়ার হিসেবে বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে এবং রীতিমতো এই পুরো বিষয়টা নিয়ে একটি আইনি নোটিশ মমতা ব্যানার্জির কাছে পৌঁছে গেছে এবং বড় আইনি তদন্ত শুরু করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। ডিটেলস এই ভিডিওটার মধ্যে দেখব যে কি ঘটনা ঘটেছে ওই দিন কলকাতা হাইকোর্টে, কেন এই আইনি নোটিশ পাঠানো হলো, আর এই আইনি নোটিশে কি রয়েছে, মমতা ব্যানার্জি কি অ্যাজ এ বৈধ লয়ার হিসেবে রয়েছেন, তার বৈধতা কি এখনও ভ্যালিড আছে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখব এই বৈধতা যদি ভ্যালিড না থাকে তাহলে মমতা ব্যানার্জির এগেনস্টে কি বড় রকমের পদক্ষেপ বার কাউন্সিল অফ ইন্ডিয়া নিতে চলেছে। সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ধরনের সাংবিধানিক বিষয়গুলোকে বোঝার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, ঘটনার সূত্রপাত কখন থেকে। 14ই মে 2026 দুপুরবেলা কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জি আইনজীবীর পোশাকে উপস্থিত হন। বিষয় ছিল পোস্ট পোল ভায়োলেন্স সংক্রান্ত একটি মামলা হবে এবং সেই মামলায় তিনি নিজেকে আইনজীবী হিসেবে উপস্থিত করিয়েছিলেন ওখানে, এবং তারপরে ওখানে শুরু হয় এক রাজনৈতিক উত্তেজনা। হাইকোর্টে যখনই তিনি উপস্থিত হন পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। একদল আইনজীবী তাকে চোর চোর স্লোগান দিতে স্টার্ট করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মমতা ব্যানার্জি পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে রীতিমতো কমপ্লেন করেন। দে আর নট লেটিং আস লিভ, দে আর ব্লকিং দ্য ডোর। এমনকি কল্যাণ ব্যানার্জি তিনিও রীতিমতো অনেকগুলো স্টেটমেন্ট দেন যেখানে তিনি বলেন যে কোর্ট এরকম কাউকে হেনস্থা করার জায়গা নয় যেখানে রাজনৈতিকভাবে কাউকে হেনস্থা করা হবে। দেখুন, এই পুরো বিষয়টা অনেক কিছু মামলা কিন্তু জড়িয়ে আছে, কারণ এর আগে মমতা ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টে তখন কিন্তু তিনি আইনজীবীর পোশাকে যাননি, তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন একটি পার্টিকুলার মামলার জন্য, সেখানে প্রেজেন্ট ছিলেন এবং তখন তিনি অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু ওখানে দাঁড়িয়েছিলেন। আজকে পালাবদল হয়ে গেছে, তিনি আর মুখ্যমন্ত্রী নন, তিনি এখন আইনজীবীর পোশাকেই ওখানে উপস্থিত হয়েছেন। আর এখান থেকেই বড় প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে একজন পার্সন যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী পদে ছিল, সরকারের সমস্ত সুযোগ সুবিধে নিয়েছে, তারপরে সেই পার্সন কি নতুন করে আইনজীবীর পোশাকে ওখানে উপস্থিত হতে পারে? ওনার কি সেই লয়ার হিসেবে সেই বৈধতা রয়েছে? প্রায় 9টা প্রশ্ন করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া একটি বড় আইনি নোটিশ মমতা ব্যানার্জিকে পাঠিয়েছে। এই যে আইনি নোটিশ, এতে 9টা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এনরোলমেন্ট নাম্বার কত রয়েছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তিনি এমন স্টেট রোলে অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত আছে কিনা অলরেডি। 3 নম্বর প্রশ্ন করা হয়েছে যে 15 বছর মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি কি স্বেচ্ছায় প্র্যাকটিস সাসপেনশনের কোনো নোটিশ দিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, তিনি প্র্যাকটিস সাসপেন্ড রাখার জন্য বার কাউন্সিলের অনুমতি কি নিয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে আবার প্র্যাকটিস শুরু করার জন্য তিনি কি কোনো আবেদন জমা দিয়েছেন, মানে মুখ্যমন্ত্রীর পদ থেকে বেরোনোর পরে তিনি কি আবার প্র্যাকটিস করার জন্য কোনো আবেদন করেছিলেন। তার বর্তমান পেশাগত ঠিকানা কি রয়েছে এবং তিনি কি নিয়মিত বার কাউন্সিলের চাঁদা জমা করেন এবং তিনি কি বর্তমানে আদালতে প্র্যাকটিস করছেন, এবং তার সঙ্গে সঙ্গে বড় প্রশ্ন যেটা, যে বার কাউন্সিলের রুলস অনুযায়ী তার অবস্থান কি। এরকম 9টা আইনি প্রশ্ন মমতা ব্যানার্জিকে পাঠানো হয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং এই 9টা প্রশ্নের 7 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।
এখন প্রশ্ন হলো যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া আইনজীবী হিসেবে মমতা ব্যানার্জিকে এই প্রশ্ন কেন করেছে? কারণ দেখুন, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রুলস 49-এ কিছু রুলস বলা আছে। রুলসে এটা বলা আছে যে কোনো অ্যাডভোকেট ফুল টাইম সরকারি পদে থাকলে তিনি কিন্তু কখনোই কোনোভাবে আইনি পেশা চালিয়ে যেতে পারে না। এখান থেকে মূল প্রশ্ন যেটা তৈরি হচ্ছে যে দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকার ফলে মমতার আইনজীবী হিসেবে সক্রিয় প্র্যাকটিসের অধিকার স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়েছিল কিনা, সেটাই কিন্তু মূল প্রশ্ন তৈরি হয়েছে। অর্থাৎ তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তাহলে মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কি নিজের ইচ্ছে সেই প্র্যাকটিসটা বন্ধ করেছিলেন? এবং মুখ্যমন্ত্রী পদ থেকে বেরিয়ে যাওয়ার পরে তিনি কি আবার সেই বার কাউন্সিলের কাছে সেই অনুমতি নিয়েছিলেন? এগুলো নিয়ে কিন্তু বড় প্রশ্ন তৈরি হয়েছে। এখন দেখুন, এই বার কাউন্সিলের রুলস যদি ফলো না করা হয় তাহলে কিন্তু একটা বড় শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু হতে পারে। এটা শুধুমাত্র আইনি একটা প্রশ্ন নয়, এটা নৈতিকতা এবং স্বচ্ছতার বিষয়। কারণ তাহলে তো যে কেউ উইদাউট পারমিশন আইনজীবীর পোশাকে ওখানে উপস্থিত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এরকম কেসে কি কখনো যাওয়া যায় না? আমাদের সংবিধান কি বলে যে নিজের মামলা কি নিজে লড়তে পারবো না? দেখুন, আমাদের সংবিধান বলে যে যে কোনো পার্সন সে তার নিজের মামলা নিজে লড়তে পারবে, কিন্তু সে অন্যের মামলা কখনো লড়তে পারবে না। আর সেটা যদি অন্যের মামলা লড়তে হয় তাহলে কিন্তু তাকে বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে সার্টিফিকেট পেতে হবে, তার পারমিশন কিন্তু দরকার। দেখুন, এখানে মমতা ব্যানার্জি এই যে পোস্ট পোল ভায়োলেন্স সংক্রান্ত যে মামলা চলছে সেই মামলাতে তিনি নিজে কিন্তু বলেছেন, অ্যাজ এ লয়ার আই অ্যাম ফাইটিং দিস কেস। তার মানে তিনি নিজের মামলা লড়তে যাননি, তিনি অন্য কারোর মামলা লড়তে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি বার কাউন্সিল দেখে যে তার সার্টিফিকেট অফ প্র্যাকটিস যেটা সেটা কিন্তু সক্রিয় নেই, তাহলে কিন্তু 14ই মে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির যে উপস্থিতি সেটা কিন্তু প্রক্রিয়াগতভাবে একটা নতুনভাবে প্রশ্নের মুখে পড়তে পারে। এইখানে দুটো রুলস আছে, বার কাউন্সিলের দুটো রুলস আছে। রুলস হচ্ছে, একজন পার্সন সে নিজে পিটিশনার হলে সে কিন্তু নিজে তার মামলা লড়তে পারে, কারণ ব্যক্তি নিজেই নিজের পক্ষে দাঁড়াতে পারেন। আইনের অধীনে এটাকে রাইট টু অ্যাপিয়ার অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো এনরোলমেন্ট বা কোনো প্র্যাকটিস ছাড়াই কোনো পার্সন সে তার নিজের মামলা নিজে কিন্তু লড়তে পারে। অর্থাৎ উদাহরণ হিসেবে আমি যদি বলি যে আপনি আপনার এগেনস্টে যদি কোনো কেস হয়ে থাকে তাহলে আপনি আপনার নিজের মামলা লড়তে পারবেন। কিন্তু আপনি কো কাউন্সিলর হিসেবে দাঁড়ালে, মানে যদি আপনি অন্য কারুর মামলা লড়তে যান, তাহলে কিন্তু আপনাকে একটা বৈধ এনরোলমেন্ট করতে হবে। বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে একটা এনরোলমেন্ট কিন্তু থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনি সক্রিয়ভাবে প্র্যাকটিস সার্টিফিকেটও আপনার কাছে থাকতে হবে। এই দুটো যদি না থাকে তাহলে আদালতের উপস্থিতি প্রক্রিয়াগতভাবে একটা প্রশ্নের মুখে কিন্তু পড়বে। আগামী 48 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ একটা সময় হতে চলেছে, কারণ 16ই মের মধ্যে জমা দিতে হবে সমস্ত রেকর্ড। কি কি জমা দিতে হবে? পশ্চিমবঙ্গের স্টেট বার কাউন্সিলকে নোটিশ দেওয়া হয়েছে যে ইমিডিয়েটলি এনরোলমেন্ট রেজিস্টার পাঠাতে হবে। মমতা ব্যানার্জি প্র্যাকটিস করছে সেরকম সার্টিফিকেট অফ প্র্যাকটিস পাঠাতে হবে। সাসপেনশন সংক্রান্ত সমস্ত তথ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে পাঠাতে হবে, এবং যা কিছু রেজিগনেশন হয়েছে সেগুলোও কিন্তু পাঠাতে হবে, এবং সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট রেকর্ড যা কিছু রয়েছে সব কিছু ডিটেলস কিন্তু পাঠাতে হবে। এবং তাতে বার কাউন্সিল অফ ইন্ডিয়া খতিয়ে দেখবে যে মমতা ব্যানার্জি তিনি যে আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন সেটা প্রক্রিয়াগতভাবে কতটা সঠিক। এখন দেখুন, সব নথি যদি বৈধ থাকে তাহলে বিষয়টি আর এখানেই শেষ হয়ে যেতে পারে, আর কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো অসঙ্গতি পাওয়া গেলে তাহলে কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়া একটি ডিসিপ্লিনারি অ্যাকশন কিন্তু নিতে পারে, অর্থাৎ একটা আইনি তদন্ত মমতা ব্যানার্জির এগেনস্টে শুরু করতে পারে। তর্ক শুধুমাত্র নয়, এখানে কিন্তু একটা বড় সাংবিধানিক প্রশ্নও লুকিয়ে আছে। ভারতের আইনি পেশায় একটা বড় প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যাবে যদি এই পুরো বিষয়টা না দেখা হয়। এই ঘটনাটা কেন গুরুত্বপূর্ণ? প্রথম কথা, এখানে জড়িত শুধু একজন ব্যক্তি নন, এখানে কিন্তু আইনের শুদ্ধতা ও পেশাগত নৈতিকতাও রয়েছে। বার কাউন্সিলের নিয়ম যদি কেউ ভঙ্গ করে থাকে তাহলে তার আইনি পেশার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। এটা শুধুমাত্র মমতা ব্যানার্জির বিষয় নয়, এটা ভবিষ্যতের জন্য একটা কিন্তু নজির তৈরি করবে যে যে কেউ কোনোভাবে একটা কোর্টের পোশাক পরে
নিজেকে আইনজীবী প্রমাণ করতে পারবে না। কোনো দীর্ঘমেয়াদী সাংবিধানিক পদাধিকারী কি মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে আবার আইনি পেশায় ফিরতে পারেন? এখানেই দাঁড়িয়েছে বড় প্রশ্ন। মমতা ব্যানার্জি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন, সেই মুখ্যমন্ত্রী পদ থেকে বেরিয়ে যাওয়ার পরে তিনি কি আবার নতুন করে সক্রিয়ভাবে আইনি পেশায় ফিরতে পারেন? দেখুন, তিনি আইনি পেশায় ফিরতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে কিন্তু অনেকগুলো জিনিস বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী করতে হবে। প্রথম কথা, এনরোলমেন্ট করতে হবে, নতুন সার্টিফিকেট অফ প্র্যাকটিস তৈরি করতে হবে, বার কাউন্সিলের অনুমতি নিতে হবে, এবং সঙ্গে সঙ্গে নতুন করে প্র্যাকটিস শুরু করছি সেরকম একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া যে প্রসেস বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে রয়েছে তার রুলস কিন্তু ফলো করতে হবে। যদি এই সমস্ত কিছু ঠিক থাকে তখনই কিন্তু তিনি নতুনভাবে আবার প্র্যাকটিসটা শুরু করতে পারেন। এখন প্রশ্ন হলো, তিনি তো পারমিশন নিয়েছে কি নেয়নি, এই পুরো বিষয়টা তো প্রশ্নের মধ্যে আসছে। যদি কোনো কারণে এই পুরো বিষয়টা অবৈধ বলে প্রমাণিত হয়, অর্থাৎ তিনি যদি পারমিশন ছাড়াই এই আইনজীবী হিসেবে হাইকোর্টে উপস্থিত হয়ে থাকেন, তাহলে কিছু সম্ভাব্য পদক্ষেপ বার কাউন্সিল অফ ইন্ডিয়া নিতে পারে। প্রথম কথা, তাকে ওয়ার্নিং দেওয়া হতে পারে। দ্বিতীয় কি করতে পারে, যদি দেখে যে গুরুতর বিষয় ব্যাপারটা, তাহলে কিন্তু সাসপেন্ড করতে পারে, অর্থাৎ তার প্র্যাকটিসকে সাসপেন্ড করতে পারে, তার সার্টিফিকেটকে সাসপেন্ড করতে পারে, যাতে সে ভবিষ্যতে কখনো কোনোভাবে আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে। 3 নম্বর হচ্ছে আইনি তদন্ত স্টার্ট করতে পারে সেকশন 35 অ্যাডভোকেটস অ্যাক্ট 1961 অনুযায়ী। তার এগেনস্টে প্রফেশনাল মিসকন্ডাক্ট যদি তিনি করে থাকেন, তাহলে স্টেট বার কাউন্সিল তারা কিন্তু একটা ডিসিপ্লিনারি কমিটি তৈরি করতে পারে এবং সেই কমিটি পুরো বিষয়টা শুনানি করবে। এছাড়া ফাইন করতে পারে, তার নামকে রিমুভ করতে পারে, এছাড়া কন্টেম্পট অফ কোর্টও করতে পারে। কিন্তু এখন বিষয় হলো, মমতা ব্যানার্জির ক্ষেত্রে এত কিছু হবে না। হতে পারে যদি ইন কেস সব কিছু ঠিক থাকে তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে এখানেই, আর যদি না থাকে তাহলে কিন্তু একটা ডিসিপ্লিনারি অ্যাকশন স্টার্ট হতে পারে, একটা আইনি তদন্ত স্টার্ট হতে পারে, কারণ এটা একটা বড় গুরুতর অভিযোগ হয়ে যাবে। কারণ যারা অপোজিশনে আছে তারা কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন তৈরি করবে। এখন মমতা ব্যানার্জির এই পুরো বিষয়টা অবৈধ প্রমাণিত হলে এই যে পুরো মামলাটায় তিনি উপস্থিত ছিলেন, সেই পুরো মামলাটা কিন্তু সঙ্গে সঙ্গে ইনভ্যালিড হয়ে যাবে এবং ওনাকে ইরেগুলার হিসেবে কিন্তু দেখা হবে যে কেসে তিনি কিন্তু ইরেগুলার আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন। তাহলে এখন এই পুরো বিষয়টা একটা কিন্তু রাজনৈতিক বিতর্কের মাধ্যমে শুধুমাত্র নেই, এটা কিন্তু একটা সাংবিধানিক প্রশ্নের মধ্যেও কিন্তু রয়েছে। এখন দেখার বিষয় 14ই মে কলকাতা হাইকোর্টে এই যে বিতর্ক স্টার্ট হয়েছে, এই বিতর্কতে পরবর্তীকালে নতুন করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে কি আপডেটস আসে। যা কিছু নতুন আপডেটস আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।